রিও নামের এক বিজ্ঞানী এক দ্বীপে জিম বারবোয়া নামের একটি সরীসৃপ প্রাণীকে খুঁজতে যায়, কারণ সেই প্রাণীর লালারস থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করা যাবে। রিওর সাথে জাহাজে অজয়দের দেখা হয় এবং অজয়রা রিওর সাথে সেই দ্বীপে যায় এবং সেখানে গিয়ে ওরা চারজন সেই প্রাণীকে খুঁজতে শুরু করে। কি আছে ভবিষ্যতে তাদের কপালে জানতে হলে শুনতে হবে আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প রক্তচোষার দ্বীপে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, RNM অভিষেক, রৌনক, রাজ এবং পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প রক্তচোষার দ্বীপে। তীব্র একটা শব্দ করে বন্দর থেকে জাহাজটা ছেড়ে দিল। নিচে নিবিড় নীল গভীর জলরাশির বুক চিরে তখন এগিয়ে চলেছে বিলাসবহুল জাহাজ অ্যান্টার্কটিক হেভেন। সমুদ্র বড়ই মায়াময়। সে তার গহীন জলরাশির মধ্যে লুকিয়ে রেখেছে হাজারো অজানা রহস্যের ফাঁদ। সমুদ্রের ওই শেষ সীমানায় যেখানে আকাশটা হয়তো মেলে, তারই পর থেকে শুরু হয় মহাবিশ্বের আদিম রহস্যের খেলা। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো তখন এগিয়ে চলেছে খামখেয়ালে, ঠিক অজয়দেরই মতো। আর সেই জাহাজেরই ওপরের দিকে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করছিল অজয়। জাহাজটা বন্দর থেকে ছাড়ার পরেই কিন্তু মনটা খুঁতখুত করছিল অজয়ের। দক্ষিণ আফ্রিকার বন্দরটা অজয়ের বেশ ভালোই লেগেছিল। আগের বার যখন সে এসেছিল তখনের চেয়ে এখন বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বলেই মনে হয়। জাহাজের যাত্রী নেহাত কম নয়। ওরা এখান থেকে হয়ে সোজা যাচ্ছে আর্জেন্টিনায়, তারপর সেখান থেকে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে যাওয়ার ইচ্ছে আছে। ওদিকটা ওরা আগেও গিয়েছিল, কিন্তু জাপান হয়ে গিয়েছিল। এবার ওরা আর্জেন্টিনা হয়ে ওই দিকটায় যেতে চাইছে। জাহাজ ছাড়ার পরে ডেকের কাছে গেলে বন্দরের দিকে দেখা যায়। অজয় ডেকের কাছে দাঁড়িয়ে বন্দরের দিকে তাকিয়ে দেখছিল। এমন সময় পেছনে অভিরূপের গলা শোনা গেল। কোনো কিছু ঠিক না করে এইভাবে বেরিয়ে পড়াটা কি ঠিক হলো? মানে এইভাবে তো আমরা চট করে কোথাও বেরোই না। কোথাও না কোথাও যাওয়ার একটা প্ল্যান হয়, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোথায় যাওয়া হবে। তাছাড়া নৈহাটিতে তোর মামার কাছে গিয়ে তার সাথে কথা বলে তারপর ঠিক করি। আমরা প্রথম যখন সমুদ্রের কাছে বেরিয়েছিলাম তখন মামার কাছ থেকে অনেক কিছুই জেনেছিলাম, তবে তার মধ্যে একটা কথা কিন্তু মামা আমায় বারবার বলতো, অ্যাডভেঞ্চার কখনো ধরা বাঁধা গতিপথে হয় না। তোরা এখন নতুন, তাই তোদের আমি বিভিন্ন জায়গার কথা বলে দিচ্ছি বটে, তবে যখন তোরা নিজে থেকেই পথে বেরিয়ে পড়তে পারবি, পথে বেরিয়ে পড়ার পরে অ্যাডভেঞ্চার তোদের নিজের মতো করে টেনে নিয়ে যাবে। তখন বুঝতে পারবি তোরা অ্যাডভেঞ্চার করার যোগ্য হতে পেরেছিস কিনা। ট্রেনের টিকিট কেটে কিংবা আগে থেকে পরিকল্পনা করে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত ঘুরে আসা যায়, কিংবা মনে কর এদিকে আমাদের বাংলাদেশের সীমানা থেকে এদিকে পাকিস্তানের সীমানা কিংবা গুজরাট পর্যন্ত যাওয়া যায়। তবে এগুলো যারা করে তাদেরকে ঠিক অ্যাডভেঞ্চারার বলে না, তারা ঘোরার জন্য ঘুরতে যাচ্ছে, মন ভালো করতে যাচ্ছে। অ্যাডভেঞ্চার করতে গেলে পথে পথে বেরিয়ে পড়তে হয়, তারপর যা হয় তার সবকিছুই প্রকৃতির হাতে। কিন্তু আগে থেকে সমস্ত কিছু ঠিক করে গেলে তো সমস্যাটা কম হবে। তাছাড়া আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি আসলেই দেখার মতো তেমন কিছু না থাকে তাহলে তাহলে আমাদের এই যাওয়াটা তো আর সমস্ত কিছু তো বৃথা। পথে বেরিয়ে পড়লে দেখার মতো কিছু নেই এ কথা তুই বলতে পারিস না। আসলে আমাদের দেখার চোখই নেই। এই যে ধর না নৈহাটি স্টেশন, আমি প্রথম যখন এখানে আসি তখন মাঝে মাঝে প্ল্যাটফর্মের ওই যে ওভারব্রিজ রয়েছে সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম। ট্রেনের আসা যাওয়া এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের মানুষ দেখা, ঘন্টার পর ঘন্টা আমি সেটাই করতে পারতাম। আকাশের মেঘেদের সঙ্গে সঙ্গে মানুষদের পরিবর্তন
এটা দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। আসলে আনন্দ আমাদের প্রকৃতিতে সব জায়গায় ছড়িয়ে আছে, সেইটা শুধু খুঁজে নিতে হবে। যেদিন তুই অকারণেই পথে বেরিয়ে এই সমস্ত খুঁজে নিতে পারবি, সেদিন থেকেই বুঝতে পারবি তোর উদ্দেশ্য সফল হয়েছে। আচ্ছা, তার জন্যেই কি এই 1 বছরের মধ্যে আমরা প্রায় 2বার বেরিয়ে পড়লাম কোনো কিছু ঠিক না করে? আর দক্ষিণ আটলান্টিক মহাসাগর হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে যাবি, আর তারপর কি আমরা তাহলে জাপান হয়ে ফিরব? পথে যদি তেমন কিছু না ঘটে তাহলে আমরা আর্জেন্টিনা হয়ে অস্ট্রেলিয়া যাব, তারপর সেখান থেকে জাপান এবং তারপর সেখান থেকে দেশে ফিরব। অজয়ের পাশে অভিরূপও এসে দাঁড়ায়। সামনের দিকে বিস্তৃত নীল জলরাশির মধ্যে ঢেউ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। উত্তাল ঢেউয়ের সাথে সাথেই সাদা ফেনার বাহার মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে এদিকে ওদিকে। বন্দর এখান থেকে দেখা গেলেও বেশ খানিকটা দূরে ওরা স্থলভূমি ছেড়ে যে জলভূমির মধ্যে অনেক আগেই প্রবেশ করে ফেলেছে তা বারবার জলের শব্দ বুঝিয়ে দেয়। ওদের জাহাজটা কিন্তু যাত্রীবাহী জাহাজ। সাউথ আফ্রিকার এই বন্দরটা থেকে আর্জেন্টিনায় এই জাহাজ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একবার করে চলে। ওদের ভাগ্য ভালো ছিল, ওরা যে সময় এখানে এসে পড়েছে সেই সময় জাহাজ ছাড়াতে, তাই দেরি না করে ওরা খরচ করে জাহাজের ব্যবস্থা করে ফেলেছে। জাহাজটা কিন্তু দেখতে বেশ সুন্দর। মোটামুটি 200 জন লোক এই জাহাজে ভালোভাবেই ধরে। তাছাড়া জাহাজের কর্মচারী বিভিন্ন লোকেরা মিলিয়ে মোটামুটি 240 জন মতো লোক এখানে রয়েছে। এই পথে ওদের যেতে সময় লাগবে প্রায় 12 দিন। তবে মাঝে মাঝে আবহাওয়ার কারণে বা অন্যান্য কারণে 2-1 দিন কম বেশি হতে পারে। ওদের পরিকল্পনা ছিল আর্জেন্টিনায় নেমে তারপর সেখানটায় বেশ খানিকটা ঘুরে নিয়ে তারপর সেখান থেকে আবার বেরিয়ে পড়বে অন্য কোথাও। অনেকক্ষণ অজয় আর অভিরূপ কলকাতার কথা নিয়ে আলোচনা করে ডেকের কাছে সময় কাটাল। তারপরে ওরা ফিরে গেল নিজের কেবিনে। জাহাজে 1 বা 2 জনের জন্য একটা করে কেবিনের ব্যবস্থা আছে, আপার বার্থ আর ডাউন বার্থ। অজয় আর তার সঙ্গে লালু একটা বার্থে রয়েছে, তবে অভিরূপ রয়েছে তার পরের বার্থে, এবং সেখানেই রয়েছে তার সঙ্গে ওদের চেয়ে 2-1 বছরের বড় একটি ছেলে। সেই ছেলেটি সাউথ আফ্রিকা থেকে ওদের সঙ্গে এসেছে, তবে সে ভালো ইংরেজি বলতে পারে। ইংরেজিতেই ওদের মাঝে মাঝে কথাবার্তা হয়। অভিরূপ কথা বলতে বলতে সেই ছেলেটির কথা বলল। কাল আমার কেবিনে আপার বার্থে যে ছেলেটা রয়েছে তার সঙ্গে কথা হলো। ওর নাম মাসুয়া রিও। সে সাউথ আফ্রিকার কোনো একটা জায়গার কথা বলছিল, আমার ঠিক মনে নেই। আর্জেন্টিনার দিকে কোথাও একটা যাচ্ছে বলল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হয়, জানিস তো। অভিরূপের গলায় কৌতূহল শুনে অজয় উৎসুক হয়ে তাকালো। ছেলেটা একটা ব্যাপার নিয়ে ভীষণভাবে চিন্তিত, আর কাল অনেক রাত পর্যন্ত আলো জ্বালিয়ে কিছু একটা পড়াশোনা করছিল। হতে পারে কোনো বই কিংবা ডায়েরি জাতীয় কিছু। বিড়বিড় করে কিছু একটা বলছিল, এবং তার মধ্যে কয়েকটা শব্দ আমি শুনতে পেয়েছি। অনেকেরই এরকম জাহাজে বইপত্র পড়ার শখ থাকে, তেমনটাই হতে পারে। আহা, ব্যাপারটা তেমন সোজা নয়। তাছাড়া ওর কাছে আমি বেশ কয়েকটা সিরিঞ্জ আর এমন কিছু ছোট ছোট জিনিস দেখতে পেয়েছি যেগুলো সচরাচর সাধারণ মানুষ ব্যবহার করে না। বিশেষ করে ডাক্তার কিংবা ডাক্তারের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট, তাদের সঙ্গে যারা থাকে তারা এই জিনিসগুলো ব্যবহার করে। মেডিকেল মাস্ক, ওই ধরনের গ্লাভস, ছোট ছোট ছুরি, আরও অনেক কিছুই দেখেছিলাম। আমি তোকে বলে বোঝাতে পারবো না। এইগুলো তুই কোথায় দেখতে পেলি? কালকেই দেখেছিলাম। কালকে জাহাজ ছাড়ার পরে যখন ও নিজে থেকেই আমার সঙ্গে আলাপ করলো, তখন ওর একটা ছোট বাক্স ওপরে তুলে রাখার কথা বলেছিল যে প্রয়োজনীয় কিছু জিনিস আছে। তখন তো ওপরের বার্থে পর্দা ফেলা হয়নি, তখন বাক্সটা খুলে ওগুলো দেখছিল। তখনই আমার চোখ চলে গিয়েছিল একবার। যাই হোক, ছেলেটা কোনোভাবে হয়তো মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, কিন্তু আর্জেন্টিনা তাহলে কি কোনো কাজেই যাচ্ছে? আমার মনে হয় এমন কিছু হতেই পারে। সে আর্জেন্টিনা যে কারণেই যাক না কেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা অকারণে সেসব নিয়ে ভাবছি।
হতে পারে আমরা অকারণে ভাবছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে না। আর ওই নামটা যদিও আমার মনে পড়ছে না, ওটা মনে পড়লে আমি তোকে বলবো। সেদিনের মতো সেখানে ওদের কথা শেষ হলো। দেখতে দেখতে 2টো দিন পেরিয়ে গেল। তৃতীয় দিন দুপুরের দিকে, দুপুরের খাওয়া দাওয়ার পরে ওরা নিজেদের কেবিনে বসে কথা বলছে। এমন সময় দরজার কাছ থেকে সেই ছেলেটাকে হেঁটে সামনের দিকে চলে যেতে দেখা গেল। তার হাতে ধরা রয়েছে একটা ডায়েরির মতো কিছু একটা। তাকে দেখেই অভিরূপ আগের দিনের কথাটা পড়ল। অজয়, অভিরূপ আর লালু 3 জনে মিলেই কেবিন থেকে বেরিয়ে এসে ডেকের দিকে এলো। ছেলেটা জাহাজের ডেকের একপাশে দাঁড়িয়ে চুপ করে সেই ডায়েরিটা দেখে চলেছে। দুপুরের এই সময়টা খাওয়া দাওয়ার পরে অনেকেই নিজের কেবিনে ঘুমিয়ে নিচ্ছে, আবার অনেকেই জাহাজের এক প্রান্তে যেখানে বসার জায়গা আছে সেখানে বসে রোদ পোহাচ্ছে, না হয় কেউ গল্প করছে। ছেলেটার দিকে নজর দেওয়ার মতন কেউ নেই। ওরা 3 জন ছেলেটার থেকে একটু দূরে দাঁড়িয়ে ডায়েরিটা দেখার চেষ্টা করছিল। এমন সময় ছেলেটা মুখ তুলে তাকালো। হ্যালো। ছেলেটার কথার প্রত্যুত্তরে ওরাও হ্যালো জানালো। তারপরে 3 জনে এগিয়ে গেল ছেলেটার দিকে। এ কথা ও কথাতে সাউথ আফ্রিকায় ছেলেটার বাসস্থান সেটা জানা গেল, এবং তার সঙ্গে জানা গেল শুধু মেডিকেল ডিপার্টমেন্ট নয়, মেডিকেল ডিপার্টমেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে রিসার্চের কাজে তাদেরই মেডিকেল কলেজের এক বিজ্ঞানীকে সাহায্য করেছে রিও, এবং সেই কাজেই তাকে একটা জায়গায় যেতে হচ্ছে। রিওর সঙ্গে ওদের সমস্ত কথা প্রায় ইংরেজিতেই হলো। আমার নাম মাসুয়া রিও। আমি সাউথ আফ্রিকার মেসাখায় থাকি। সেখানকার একটা মেডিকেল কলেজ থেকে আমি আমার ডিগ্রি কমপ্লিট করেছি। আমার রেজাল্ট ভালো থাকায় সেই মেডিকেল কলেজের একটা রিসার্চ ডিপার্টমেন্টের সঙ্গেই আমি যুক্ত হই। সেখানে আমাদের প্রফেসর টম লাথারের সাথে আমি কাজ করি, আর এই কাজেরই একটা কারণে আমি এখানে এসেছি। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম। তোমার সাথে ওই বক্সটা এবং বক্সের মধ্যে ওই সমস্ত জিনিসপত্র দেখে আমার মনে হয়েছিল তুমি মেডিকেলের সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছ। আর্জেন্টিনায় সেই কাজেই যাচ্ছ, তাই না? এই কথায় রিওর মুখটা প্রথমে কেমন ফ্যাকাশে হলো, তারপরে আবার মুখে হাসি এনে সে বলল, হ্যাঁ, মানে তেমনই বলতে পারো। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা তো নিশ্চয়ই আর্জেন্টিনা যাবে। আমরা যাব আর্জেন্টিনা, তারপর সেখান থেকে অস্ট্রেলিয়া, সেখান থেকে জাপান হয়ে বাড়ির পথে ফিরব। আমাদের বাড়ি ইন্ডিয়াতে, কলকাতা। হ্যাঁ, কলকাতার নাম শুনেছি। ইন্ডিয়াতে আমার বাবা একবার গিয়েছিল, আমার কখনো যাওয়া হয়নি, তবে ইচ্ছে আছে একবার ওদিকটায় ঘুরতে যাওয়ার। কথার ফাঁকে অজয় রিওর হাতের ডায়েরিটার দিকে চোখ বুলিয়ে দেখছিল। ভালোভাবে কিছুই বোঝা গেল না। কালো একটা চামড়ার কভার দিয়ে ডায়েরিটা ঢাকা। তার ভেতরে কিছু লেখা ছিল, এবং তার একটা পেজ মার্ক পর্যন্ত করা রয়েছে। অজয় ডায়েরিটার দিকে তাকিয়ে আছে দেখে রিও বলল, আসলে স্যারের কিছু রিসার্চের নোটস এতে রয়েছে, সেগুলোই দেখছিলাম। আসলে ব্যাপারটা নিয়ে আমি কাজ করছি তো, তাই ডায়েরিটা সঙ্গেই রেখেছি, যদিও এটা আমার নিজের হাতে লেখা। রিও ডায়েরিটা বন্ধ করে নিল আর নিজের কাছে রাখল। অনেকক্ষণ ওরা ডেকের কাছে দাঁড়িয়ে কথা বলল। অজয়ের কেন জানি না মনে হলো যে রিও ওদের থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। অভিরূপের প্রথম সন্দেহ তো ঠিক হয়েছে, এবার যদি অজয়ের সন্দেহটা ঠিক হয় তাহলে ব্যাপারটা জটিল। রিও তো চাইলেই নিজের ব্যাপারে মিথ্যে কথা বলতে পারত, কিন্তু সে সেটা বলল না। তাহলে কি কিছু লুকিয়ে গেল ওদের কাছ থেকে? দেখতে দেখতে জাহাজে প্রায় 4টে দিন কেটে গেল, আর ঠিক চতুর্থ দিনের মাথায় জাহাজ সমুদ্রের মধ্যে প্রথম ঝড়ের মুখে পড়ল। আর এই পথে জাহাজ ঝড়ের মুখে মাঝে মাঝেই পড়ে, তাই সেইভাবেই সমস্ত ব্যবস্থা করা থাকে। জাহাজ ঝড়ের মুখে পড়তেই জাহাজের কর্মচারীরা সবাইকে নিজেদের কেবিনে ঢুকে পড়তে বলল। সবাই ঢুকে পড়তেই ঝড়ের দাপট জাহাজের বাইরে ওরা বুঝতে পারল। ঝড়ের সময় হুড়মুড় করে ঢোকার জন্য অজয়, অভিরূপ, লালু আর রিও এক কেবিনে ঢুকেছিল। তাছাড়া রিওর সঙ্গে সেদিনের কথার পর ওদের একরকম বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
রিও ওদের সেই সমুদ্রপথে অ্যাডভেঞ্চারের কথা শুনে বেশ উল্লসিত হয়ে উঠল। অজয়ের আবার নতুন করে মনে হলো যে রিও কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ঝড়ের দাপটে জাহাজের কোনো ক্ষতি হলো না। বেশ কিছুক্ষণ পরে উপর থেকে কর্মচারীরা এসে আবার সবাইকে যে যার মতন স্বাভাবিক হতে বলল। ওরা 4 জন ততক্ষণে বেরিয়ে গেছে। জাহাজের ডেকের ওপর দিয়ে সন্ধ্যার পরিষ্কার আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। স্বচ্ছ নির্মল আকাশে তারাগুলো যেন জ্বলজ্বল করছে, আর সেই তারাদের জন্যই আকাশটা হয়তো এত মায়াময় হয়ে উঠেছে রাতের এই অন্ধকারে। যেদিকে চোখ যায় শুধু প্রান্ত বিস্তীর্ণ জলরাশি। অন্ধকার নামলেই সমুদ্র জলরাশির রং কেমন যেন কালচে হয়ে ওঠে, আর সেই জলেই চাঁদের সুন্দর একটা প্রতিচ্ছবি ফুটে উঠে সমুদ্রকে মায়াময় সৃষ্টি করার উদ্দেশ্যে। আর তখন সবকিছুই যেন অদ্ভুত মনে হয়। লালু আর অভিরূপ অন্য পাশে জাহাজের স্টিয়ারিংয়ের ঘরের দিকে এগিয়ে গিয়ে কি যেন দেখছিল। সেই ফাঁকে অজয় বলল, কি ব্যাপার বলো তো রিউ? মানে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমার কেন জানি না বারবার মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা আমাদের বলতে পারো। রিও বেশ কিছুক্ষণ সময় অজয়ের দিকে একভাবে তাকিয়ে রইল, তারপরে বলল, জিম বারবোয়ার নাম শুনেছ কখনো? জিম বারবোয়া? সেটা আবার কি? মানে এটা আসলে কি তোমাদের মেডিকেল ডিপার্টমেন্টের কোনো কিছু, বা তোমাদের রিসার্চের কোনো নতুন দিক? এটা এক ধরনের অদ্ভুত সরীসৃপ, তবে এই সরীসৃপ সমস্ত জায়গায় দেখা যায় না। একটা বিশেষ দ্বীপে এই সরীসৃপের সন্ধান পাওয়া গেছে, আর আজ থেকে প্রায় 1 বছর আগেই পেয়েছিল আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের একজন। এই সরীসৃপের সংখ্যা এতটাই কম আর এতটাই দুষ্প্রাপ্য যে সহজে খুঁজে পাওয়া যায় না। তবে সবচেয়ে আশ্চর্যের কথা হলো কি জানো, এদের শরীর থেকে এমন একটা লিকুইড পাওয়া যায় যেটা ক্যান্সারের জন্য মারাত্মক একটা ওষুধ। যদিও শোধন করার আগে পর্যন্ত সেটা তেমন কোনো কাজ করতে পারবে না, তবে শোধন করে এবং তার সঙ্গে আরও কিছু মলিকিউল মিলিয়ে তারপর ক্যান্সারের একটা নতুন রিসার্চের কাজ করা যেতে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে এই জিম বারবোয়া হলো এমন একটা সরীসৃপ যা ক্যান্সারের ওষুধের রিসার্চের কাজে সাহায্য করতে পারে, তাই তো? কিন্তু জিম বারবোয়া সাপ যদি সরীসৃপ হয় তাহলে সেটা কোথায় থাকে, আর এই সুবিশাল সমুদ্রের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে কিভাবে? রিও এবার মুখটা ঘুরিয়ে তাকালো অজয়ের দিকে। চারপাশে একবার ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে বলল, তোমাদের সঙ্গে এই কটা দিন মিশে এবং তোমাদের সঙ্গে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি তোমরা অন্যদের মতো নও। তাছাড়া তোমরা সমুদ্রপথে অভিযান করো কারণ তোমাদের সাহস আছে, তাই তোমাদের বলাই যায়। তবে আমায় কথা দিতে হবে, এই কথা তোমরা বাইরে বলতে পারবে না, কারণ ব্যাপারটা খুবই গোপনীয়। রিওর মুখের দিকে তাকিয়ে অজয় বুঝতে পারল সত্যি সত্যি সে এমন কিছু একটা বলতে চলেছে যেটা খুবই গোপনীয়। তার কাঁধে একটা হাত রেখে তাকে ভরসা দিয়ে অজয় বলল, গোপন ব্যাপার যখন, তখন সেটা আমায় না বলাই ভালো। তাছাড়া তুমি যদি আমাদের বিশ্বাস করতে না পারো তাহলে সেটা বলো না। তবে যদি তুমি বিশ্বাস করে আমায় বলো তাহলে তুমি না চাইলে সেটা অন্য কেউ জানতে পারবে না, সেটা আমি কথা দিলাম। আমি এই জাহাজে করে আর্জেন্টিনা যাচ্ছি না। আমি এখান থেকে প্রায় 7 দিনের মাথায় সমুদ্রে নেমে যাব এবং তারপর সেখান থেকে চলে যাব একটা দ্বীপে। রিওর কথা শুনে অজয় অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। অ্যাটলান্টিক মহাসাগরের মাঝে কেউ জাহাজ থেকে নেমে যাবে, এটাও কি সম্ভব? সমুদ্রের মধ্যে চলে যাবে আর বিনা কোনো পরিবহনের সাহায্য নিয়ে? তুমি কি পাগল হয়েছ? এই সমুদ্রের মধ্যে তুমি যাবে কোথায়, আর যাবেই বা কি করে? তার ব্যবস্থা করা আছে। জাহাজে যারা রয়েছে তাদের মধ্যে আমাদের লোক আছে। তাকে বলা আছে 7 দিনের মাথায় জাহাজের ইঞ্জিন ঘরে বেশ কিছু বড় বড় নৌকার মতো বোট আছে। সেই বোটগুলো বেশ শক্তপোক্ত, কাঠ কিংবা ওই সমস্ত কিছু দিয়ে ওগুলো তৈরি নয়। এক ধরনের শক্ত প্লাস্টিক এবং তার সাথে রাবার ব্যবহার করে সেগুলো তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা নৌকোয় আমায় সে ব্যবস্থা করে দেবে।
সেটা নিয়ে অন্ধকারে আমি সমুদ্রে নেমে পড়ব। রাতে ঠিক ওই সময়টা কোনোভাবে সে জাহাজের ইঞ্জিন এক মুহূর্তের জন্য বন্ধ করবে, আর সেই সময়টাই আমায় কাজে লাগাতে হবে। আশা করি এবার বুঝতে পারছো কেন আমি বাকিদের সঙ্গে এতটা কথা বলি না। আর তাছাড়া তোমাদের বলতাম না, কিন্তু আমার মনে হলো তোমাদেরকে বিশ্বাস করা যায়। কেন? মানে তুমি সমুদ্রের মধ্যে সপ্তম দিনে এখান থেকে নেমে পড়লে তারপর কি করবে? তারপরে আমি যাব ওই জিম্বারবোয়ার সন্ধানে। 7 দিনের মাথায় আমি সমুদ্র থেকে যেখানে নামবো সেদিকে উত্তরের পথে আরও খানিকটা সামনে এগিয়ে গেলে একটা দ্বীপ পড়বে, বেশ বড়। তবে দ্বীপটা এমন একটা জায়গায় রয়েছে যেদিকে চট করে কোনো জাহাজ যেতে পারে না। তাছাড়া এই পথে জাহাজ যে রাস্তা ধরে যায় সেদিক থেকে দ্বীপটা সহজে দেখা যায় না। ওইদিকেই জিম্বারবোয়ার খোঁজ পাওয়া যেতে পারে বলে আমাদের রিসার্চ টিম বলেছে, আর তাই ফিল্ড ইন্সপেকশনের জন্য আমায় ওরা পাঠিয়েছে। যদি জিম্বারবোয়ার খোঁজ পাই তাহলে তার শরীর থেকে কিভাবে লিকুইড নিয়ে যেতে হয় সেটা আমায় শিখিয়ে দেওয়া হয়েছে। তবে আমার কাজ শুধু ওইটুকুই, যদি একবার সেই লিকুইড আমাদের কাজে লাগে তাহলে ওই জিম্বারবোয়া নেওয়ার জন্যে এখানে আসতেই হবে। তবে এখন আর আমি আসবো না। আশা করি এবার তোমায় আমার কাজটা বোঝাতে পারছি। অজয় অবাক হয়ে যাচ্ছিল। প্রথমত জিম্বারবোয়া নামটা তার কাছে অদ্ভুত, তারপর এমন কোনো একটা অদ্ভুত সরীসৃপ প্রাণীর শরীরের লিকুইড থেকে ক্যান্সারের ওষুধ নিয়ে রিসার্চ করা যেতে পারে বলে তার ধারণা ছিল না। আর তাছাড়া এই রিও যে এত বড় একটা ব্যাপার নিয়ে জাহাজে সবার সঙ্গে মিশে এত সহজভাবে চলছে সেটাও সে ভাবতে পারছিল না। দেখো, তোমায় তো আমি সমস্ত কথাই খুলে বললাম, তুমি কিন্তু কাউকে কিছু বলো না। জাহাজের অন্য কেউ জানতে পারলে সমস্যা হবে, আর আলাদাভাবে জাহাজ নিয়ে আসলে বা অন্য কিছু নিয়ে যদি ওই পথে আসি তাহলে খরচ যেমন বেশি হবে তেমন ব্যাপারটা অনেকের চোখে পড়বে। তার থেকে বরং যদি জাহাজ থেকে একজন যাত্রী নিখোঁজ হয়ে যায় তাহলে সমস্যা একটু হবে, সে কথা ঠিক। তবে এখানে আমাদের 2 জন লোক রয়েছে এবং তাদের সঙ্গে এই জাহাজের ক্যাপ্টেনের কথা হয়েছে। আসলে গোটা ব্যাপারটাই সরকারি বিভাগের হলেও ওই আইল্যান্ড কিংবা বাকি সমস্ত কিছু তো আর কোনো দেশের সরকারি বিভাগে পড়ে না। সমুদ্র সবার, আর এই জায়গাটা আসলে আমাদের যেমন নয় তেমনি এটা সাউথ আফ্রিকার আন্ডারেও পড়ছে না। তেমন আর্জেন্টিনা কিংবা আশেপাশে যে সমস্ত ছোট ছোট দেশগুলো রয়েছে কারোর মধ্যেই সেভাবে থাকছে না। আসলে এটা হলো আন্তর্জাতিক একটা ক্ষেত্র। তুমি কি বলতে চাইছো সেটা বুঝতে পারছি আমি। ব্যাপারটা খুবই গোপনীয়। এমনভাবে তোমায় কাজ করতে হবে যাতে কেউ চট করে জানতে না পারে। প্রথমত তোমরা রিসার্চ করছো ক্যান্সারের ওষুধ নিয়ে, আর তাছাড়া ওই জিম্বারবোয়া হলো একটা বিলুপ্তপ্রায় সরীসৃপ, তাই তো? ঠিক ঠিক ঠিক, এই কারণেই ব্যাপারটা বাইরের কাউকে জানানো যাবে না। 7ম দিনের মাথায় আমি এখান থেকে বেরিয়ে পড়ব। ও হ্যাঁ, আরেকটা কথা। কিন্তু তার আগে তুমি আমায় একটা কথা বলো যে তুমি ওখান থেকে ফিরবে কি করে? এই জাহাজটা আর্জেন্টিনায় গিয়ে সেদিন রাতেই বেরিয়ে পড়বে। সেখান থেকে জাহাজ খালি ফিরবে না। জাহাজ আসার সময় জাহাজের যাত্রীদের মধ্যে আমার নামও থাকবে। ফেরার পথে যদি আমায় তুলে নেওয়া সম্ভব হয় তাহলে ওরা অবশ্যই আবার তুলে নেবে। আর যদি কোনো কারণে তোমার দেরি হয় কিংবা জাহাজের দেরি হয়, তাছাড়া জাহাজ 7 দিনের মাথায় ওখানে পৌঁছাচ্ছে, মানে তারপরে মোট 5 দিন জাহাজের ওখানে পৌঁছাতে সময় লাগবে। ফিরে আসতে আরো 5 দিন। 10টা দিন তুমি একা ওখানে কাটাতে হবে। আমার সঙ্গে ব্যাগে বেশ কিছু শুকনো খাবার, জল এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রয়েছে, সেজন্য চিন্তা করার কিছু নেই। সেগুলো আমার বাক্সে সমস্ত রেখে দিয়েছি। বাক্স থেকে সেটা সরিয়ে আমায় পিট ব্যাগে রাখতে হবে। পিট ব্যাগ ওয়াটারপ্রুফ, তাই কোনো সমস্যা হবে না। তবে এমন পরিস্থিতির জন্য আমি বেশ কিছু ট্রেনিংও নিয়েছি, অসুবিধে হবে না। ওদের কথা প্রায় শেষ হয়ে এসেছিল, তখনই লালু আর অভিরূপ এসে জাহাজের ব্যাপারে বেশ কিছু কথা বলতে লাগলো। ওরা ওদের সঙ্গে কথা বলল বটে, তবে অজয় আর রিও দুজনেই মনে মনে সেই দ্বীপটার কথা এবং জিম্বারবোয়ার কথা ভেবে চলেছিল। দেখতে দেখতে ওরা 5ম দিনের মাথায় এসে পড়ল।
সেদিন রাতের বেলায় ইচ্ছে করেই ওরা নিজেদের কেবিন বদল করলো। একেতেই জাহাজের কর্মচারীদের মধ্যে রিওর বেশ চেনা জানা রয়েছে, তাছাড়া ওরা নিজেদের ইচ্ছেতেই কেবিন বদল করেছিল, তাই সমস্যা কিছু হলো না। শুধু অভিরূপ বলল, সে কি, ওর সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়ে গেল যে কেবিন বদল? না না, ব্যাপারটা আমার তো ঠিক বলে মনে হচ্ছে না। তাছাড়া দুদিন ধরে দেখছি দাদার সঙ্গে রিওর সবসময় একটা কিসের জন্য কথা হয়ে চলেছে। দেখো আবার আমাদের ফেলে তোমরা দুজন কোথাও বেরিয়ে পড়ো না যেন। দাদার তো এখানে ওখানে হুটহাট বেরিয়ে পড়ার অভ্যাস আছে, আর রিও তো আর্জেন্টিনা যাচ্ছে। তুমি আবার এদিকটা ভালো করেই চেনো, যেখানে যেও আমাদের নিয়ে যেও কিন্তু। কথাগুলো মশকরা করে ওরা বলেছিল। তারপর নিজেদের কেবিন বদল করে নিল। ওরা উপরের বার্থে রইল আর নিচের বার্থে অজয়। সেদিন রাতে কেবিনের ঘরে বসে অনেক কিছু দেখালো রিও। ডায়েরিতে ওদের রিসার্চের বেশ কিছু নোট রয়েছে, তবে সমস্ত কিছুই সাংকেতিক এবং এমন কিছু রয়েছে যেগুলো অজয়ের পক্ষে বোঝা সম্ভব নয়। তবে এটা বোঝা গেল যে এই রিসার্চ আজকের নয়, বেশ কয়েক বছর ধরে চলছে। সঙ্গে করে আনা বেশ কিছু টুলস দেখে অজয় অবাক হলো। যদি সত্যি সত্যি জিম বারবোয়াকে ধরা যায়, তার শরীর থেকে লিকুইড বার করে নেওয়া যায় এবং জিম বারবোয়ার যাতে কোনো ক্ষতি না হয় তার সমস্ত ব্যবস্থা রিও করেই এসেছে। এই সমস্ত কিছু অজয়কে দেখিয়ে একটু স্বস্তি পেল সে। অজয় রিওকে উদ্দেশ্য করে বলল, কিন্তু যদি কোনোভাবে তোমাদের এই প্ল্যানটা, মানে তোমাদের যে ওখানে যাওয়া, জিম বারবোয়া লিকুইড নেওয়া আর সেখান থেকে চলে আসা সবকিছু যদি ফেল হয়ে যায়, হয়তো জিম বারবোয়াকে পাওয়াই গেল না, কিংবা যে টুলটা নিয়ে এলে সেটা কোনো কাজে লাগলো না, তখন কি হবে? এমনটা হতেই পারে। এর আগেও বেশ কয়েকটা জায়গায় গিয়ে আমি এমনভাবেই বেশ কিছু লিকুইড এবং বেশ কিছু গাছ সংগ্রহ করে এনেছি, যেগুলো দিয়ে আমাদের রিসার্চ চলছিল। তার মধ্যে অধিকাংশই ফেল করেছে, তবে একটা গাছ আমরা এমন পেয়েছিলাম যা কিছুটা আমাদের রিসার্চে সাহায্য করেছে। তার উপর এখনো রিসার্চ চলছে। আচ্ছা রিও, তোমায় যদি বলি আমি আমার ভাই আর অভিরূপকে নিয়ে তোমার সঙ্গে যেতে চাই সেই দ্বীপে, তাহলে কি তোমার আপত্তি থাকবে? আমি জানতাম তুমি আমায় এই কথাটা বলবে। তাছাড়া তুমি নিজেই বলেছো তোমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই অভিযানের ব্যাপারে। আমাদের সঙ্গে যেতে পারো, কিন্তু সমস্যা হলো সেখানে ঠিক আমার কত সময় লাগবে তা তো আমি নিজেই জানি না। এমনকি যার খোঁজে যাচ্ছি তাকেও পাবো কিনা সেটাও জানি না। আর সবচেয়ে বড় কথা, সেই দ্বীপে যদি কোনো বিপদ থেকে থাকে সে ব্যাপারে আমি তোমায় কিছু বলতে পারবো না, কারণ ওই দিকে আমি এই প্রথমবার যাচ্ছি। সেটা কোনো ব্যাপার না, তবে এই জিম বারবুয়া আসলে কেমন সেটা তুমি চিনবে কি করে? তোমার কোনো ছবি আছে? রিও তার ডায়েরির ভেতর থেকে একটা ছবি বার করে দেখালো। পুরনো সাদা কালো একটা ছবি, তবে ছবিটা ক্যামেরায় তোলা হয়েছে এবং ক্যামেরাটা বেশ ভালো, কারণ ছবিটার প্রত্যেকটা দৃশ্য যেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। একটা লম্বা পাথরের মতো চাই, আর সেই চাইয়ের উপরে একটা লাল রঙের অদ্ভুত জীব, অনেকটা গিরগিটি আবার অনেকটা সাপের মতো। এত লম্বা গিরগিটি এর আগে কখনো অজয় দেখেনি। ল্যাজের নিচ থেকে বাকি অংশটুকু সাপের মতো একদম সরু হয়ে শেষ প্রান্তে মিলিয়ে গেছে, তবে বাকি অংশটা আর মুখের কাছটা দেখে মনে হবে এটা একটা গিরগিটির মুখ। চারটে হাত পা এবং তার পায়ের নখগুলো পর্যন্ত ছবিতে ভালোভাবে দেখা যাচ্ছে। লাল রঙের কথাটা রিও নিজেই বলেছিল, তবে ছবিতে কিন্তু সেটা কালচে বলেই মনে হচ্ছে। অদ্ভুত দেখতে, কিন্তু এমনও অদ্ভুত কোনো সরীসৃপ আমি এর আগে দেখিনি। তবে এই জিম বারবোয়াকে ধরতে হবে খুব সাবধানে, কারণ এই জিম বারবোয়ার মুখের ভেতরে এক ধরনের অদ্ভুত লালা থাকে। সেই লালা খুব বিষাক্ত। শরীরের যে কোনো অংশই লালা গিয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেটা অ্যাসিডের মতো কাজ করতে পারে। তবে অ্যাসিডের মতো কাজ করলেও তার ক্ষমতা অ্যাসিডের চেয়ে কম। জামা কাপড়ে পড়লে অতটা সমস্যা হয় না, তবে সরাসরি চামড়ায় পড়লে বিপদ। এবার তুমি ভেবে দেখো, ওই দ্বীপে কিন্তু অনেক অনেক বিপদ থাকতে পারে। সপ্তম দিনে সন্ধ্যের একটু পরেই জাহাজের ইঞ্জিন বিগড়ে গেল। অনেকেই অনেক কিছু বলতে লাগলো, তবে সেই সুযোগে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওরা চলে এলো জাহাজের একপাশে নিচের দিকে।
বার্থের কাছ থেকে নিচের দিকে যাওয়ার একটা রাস্তা আছে, যেটা আগে থেকেই রিও দেখিয়ে রেখেছিল। ব্যাগপত্র ওরা আগেই নিচের দিকের একটা ঘরের একটা প্লাস্টিকের রাবার দিয়ে তৈরি বোটের মতো সেই লম্বাটে নৌকোর উপরে রেখে এসেছিল। ওরা চলে যেতেই দুজন সে বোটটাকে সমুদ্রের জলে প্রথমে ফেলল, তারপরে দড়ি ধরে একজন নেমে গেল নিচের দিকে। দুজনের সাহায্যে ওরা চারজন দড়ি বেয়ে নিচে নেমে যাওয়ার একটু পরেই জাহাজ চলতে শুরু করলো। ততক্ষণে একটা দাঁড়ের সাহায্যে ওরা বেশ খানিকটা দূরে চলে এসেছে। আমি ভাবতে পারছি না এইভাবে আমরা জাহাজ থেকে পালাচ্ছি। ফ্রান্সিসের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রান্সিস যেভাবে বিপদের মুহূর্তে পালিয়ে যেত, তাছাড়া কতবার তো সে রাজার জাহাজ থেকেই পালিয়েছিল। মামার কথায় ফ্রান্সিস সিরিজ সম্পূর্ণটা পড়েছি, তবে এখনও যখন বই খুলে পড়তে বসি তখন যেন মনে হয় নতুন করে পড়ছি। লালুর কথায় ফ্রান্সিসের কথা মনে পড়ে যায় অজয়ের। ঠিক ফ্রান্সিসের মতো যেন মনে হচ্ছে ওরা আজ রাতে জাহাজ থেকে পালিয়ে যাচ্ছে। তখন সেসব কথা ভোলার নয়। দুজনে দুটো দাঁড় হাতে নিয়ে চলতে লাগলো সামনের দিকে। জাহাজ তখন অনেকটা দূরে। সন্ধে পেরিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। চারপাশটা কেমন যেন কালো হয়ে এলো। আকাশে চাঁদ তারা কখন যেন আস্তে আস্তে লুকিয়ে পড়তে শুরু করেছে। সেদিকে তাকিয়ে রিও চমকে উঠে বলল, সর্বনাশ, আকাশে তো মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে, আর না হলে একটু পরেই ঝড় উঠবে রে। আমাদের তাড়াতাড়ি হাত চালাতে হবে। খুব দ্রুতই ওরা হাত চালাচ্ছিল, কিন্তু দ্বীপটা বেশ খানিকটা দূরে। এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। ব্যাগপত্রগুলো এক জায়গায় শক্ত করে বেঁধে রেখেছিল ওরা। লালু আর অভিরূপের দায়িত্বে ওরা নৌকো চালাচ্ছিল। অনেকটা দূর থেকে টর্চের আলোয় দ্বীপটা খোঁজার চেষ্টা করতে লাগলো, কিন্তু না, কোথাও দ্বীপ নেই। অজয় একবার বলল, তোমার কোনো ভুল হয়নি তো? মানে এমন হতে পারে যে আমরা অন্য কোথাও নেমেছি। 7 দিনের মাথায় যে ওই জায়গাতে আমরা গিয়ে পৌঁছবো এমনটা তো নাও হতে পারে। জাহাজে অ্যাডভান্স কিছু গ্যাজেট রয়েছে, এবং তাছাড়া ওরা সমস্ত কিছু বলে দিতে পারে। সেইভাবেই কম্পাস অনুযায়ী আমরা এখন যেখানে রয়েছি, এখান থেকে উত্তরের দিকে গেলে ওই দ্বীপ পড়বে। হয়তো খানিকটা দূরে পড়বে কিংবা পশ্চিমে হতে পারে, কিন্তু উত্তরের দিকে যেতেই হবে। তোমরা টর্চ জ্বালিয়ে চারিদিকে আলো ফেলতে থাকো। রুদ্ধশ্বাসে ওদের নৌকো ছুটতে লাগলো সেই অজানা দ্বীপ আর জিম বারবোয়ার উদ্দেশ্যে। অভিরূপ আলো জ্বালিয়ে দ্বীপ খুঁজে চলেছিল, আর লালু ব্যাগগুলোকে শক্ত করে পেছনে ধরে রয়েছে। ওরা দুজনে দ্রুত নৌকা চালিয়ে চলেছে। এমন সময় প্রথম সেই ঢেউয়ের ধাক্কাটা অনুভব করতে পারল ওরা। সর্বনাশ, সমুদ্রের জলের ঢেউ, তার মানে আবার ঝড় আসতে শুরু করেছে। কিন্তু এখন যদি আমরা ঝড়ের মুখে পড়ি তাহলে কি হবে রিও? রিওর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ঝড়ের কথাটা সে একবারও ভাবেনি। তাছাড়া প্রথম ঝড়ের মুখে পড়ে ওইভাবে বেঁচে যাওয়ায় সে ভেবেছিল আর এমন কিছু হবে না। ওরা আর দেরি করল না। নিজেদের ব্যাগ নিজেদের পিঠের সঙ্গে আর শরীরের সঙ্গে বেঁধে ফেলল শক্ত করে। তারপর তৈরি হয়ে রইল ঝড়ের জন্য। আস্তে আস্তে হাওয়া বাড়তে লাগলো। কালো মেঘ যেন ওদের মাথার ওপরে চারপাশে ছড়িয়ে গেল, আর তারপরেই ফোঁটা ফোঁটা বৃষ্টি নেমে এলো আকাশ জুড়ে। বৃষ্টি নামতেই ঝড়ের দাপট কমতে লাগলো বটে, তবে প্রবল ঢেউ ওদের ছোট্ট নৌকোটাকে বারবার তুলে দিচ্ছিল উপরের দিকে। রিও প্রায় চিৎকার করে বলল, আমার কথা তোমরা ভালো করে শোনো। যদি কোনো সময় নৌকো উল্টে যায় তাহলে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু নৌকাটার দিকে খেয়াল রাখবে। এই নৌকা যতই উল্টে যাক না কেন ডুবে যাবে না। এমনভাবেই নৌকাটা তৈরি হয়েছে যে এটা ভেসে থাকবে। তাই এটার কাছে ফিরে আসতে পারলে অন্তত এটা ধরে আমরা কোনো একটা দিকে যেতে পারবো। তাই সবাই সাবধান। ঢেউ বাড়তে লাগলো। অজয় আর অভিরূপ প্রাণপণে এদিক ওদিক তাকিয়ে দেখছে। একভাবে দাঁড় টেনে চলেছে লালু। শুধু বারবার ভাবছে, নৌকো উল্টে গিয়ে যদি সত্যি সত্যি ফ্রান্সিসের মতোই সমুদ্রের জলে ভেসে যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে। তবে মাথায় এটাও আসছিল, তাহলে ব্যাপারটা সত্যি ভালো দাঁড়াবে না। গল্পের বইতে ফ্রান্সিসের কথা পড়তে যত ভালো লেগেছে, আসলে ফ্রান্সিসের মতো বিপদে পড়লে তেমন ভালো নাও লাগতে পারে। ঠিক তখনই প্রবল সমুদ্রের ঢেউটা ছুটে এলো ওদের দিকে। ওই অন্ধকারে যেন মনে হলো
একটা কালা পাহাড়ে এগিয়ে আসছে ওদেরই দিকে। সমুদ্রে জলের মধ্যে থাকা সমস্ত কিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে। ওরা শুধু বুঝতে পারল ওদের নৌকোটা একপাশে কাত হয়ে গেল। তারপর জলের মধ্যে ঝপ করে একটা শব্দ, আর সব কিছু অন্ধকার। দাদা, দাদা! লালুর কথাতেই প্রথম ঘুমটা ভেঙেছিল অজয়ের। আর ঘুম ভাঙতেই বুঝতে পারল গোটা শরীর কেমন যেন ঠান্ডা, আর কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। চোখটা খুলতেই বুঝতে পারল সমুদ্রের উত্তাল গর্জন এখনও চলছে, আর তার মাঝেই কোনো রকমে তাকে দুপাশ থেকে অভিরূপ আর লালু জড়িয়ে ধরে রয়েছে। যাক যাক বাবা, জ্ঞান ফিরেছে। না হলে অজ্ঞান অবস্থায় এমন সমুদ্রের মধ্যে কাউকে নিয়ে যাওয়া যে খুবই বিপদ। তুমি 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 ঠিক আছো তো? অজয় প্রথমে তো কিছুই বুঝতে পারল না। তারপরেই মনে পড়ে গেল আসল ব্যাপারটা কি। আসলে যখন ঝড়ের ঝাপটায় নৌকোটা উল্টে ছিল, তখন রিওর হাতের দাঁড় ছিটকে এসে লাগে তার মাথায়, আর তাতেই সে অন্ধকার দেখেছিল। মাথার কাছটায় ব্যথা সঙ্গে সঙ্গে যেন চাগার দিয়ে ওঠে। তবুও দুহাতে নৌকোটাকে জাপটে ধরতেই লালু আর অভিরূপ যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনও জলের গর্জন হয়ে চলেছে। নৌকোটা মাঝে মাঝে দুলে উঠছে, এমনভাবে দুলছে যে যে কোনো মুহূর্তে হাত ছেড়ে যাবে। তবে এই জায়গায় হাত ছেড়ে গেলে সমুদ্রের জলে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রিও আবার বলে উঠল, ওইদিকে 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 দ্বীপ রয়েছে। একবার আমার যেন মনে হলো বিদ্যুৎ চমকের মতো আলোতে দ্বীপটাকে আমি দেখতে পেয়েছি। ওই দ্বীপটার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। রিওর কথায় ওরা চারজন মিলে কোনো রকমে এগোতে লাগলো। সমুদ্রের জলের মধ্যে ঢেউটা পেছনের দিকে চলেছে, তার মধ্যে সামনের দিকে এইভাবে এগিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। তবুও কোনো রকমে ওরা দ্বীপটার কাছে এসে পড়তেই হুড়মুড় করে একটা প্রবল ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল দ্বীপের উপরে। যেন মনে হলো সমুদ্রের ঢেউটা ওদের উপর পড়তেই ওদের ছিটকে গিয়ে ফেলল দ্বীপের ভেতর। অনেকক্ষণ পর যখন চারজন উঠে দাঁড়ালো, তখন রাত আরও গভীর হয়েছে। টর্চের আলোটা নিয়ে এগোতে যাচ্ছিল। চারজনের ব্যাগই ওয়াটারপ্রুফ, তাই জল ঢুকে কোনো কিছুই নষ্ট করতে পারেনি। কিন্তু অজয় বলল, একদম না, রাতের অন্ধকারে কোনো জায়গাতে ঢোকা উচিত নয়, বিশেষ করে যেখানে মানুষের পা এত সহজে পড়ে না সেখানে তো নয়। আমরা এই দ্বীপের বাইরের দিকটাতেই আজকের রাতটা কাটিয়ে দিই। কাল সকালে আমরা ভেতরে ঢুকবো। বিপদকে না দেখে তার সামনে যাওয়া ঠিক নয়। ঠিক কথা, একদম ঠিক কথা। তবে এইখানে আমরা যদি বসে থাকি তাহলে ঘুমিয়ে পড়ব, আর তাহলে কিন্তু বিপদ বাড়বে। প্রথমে অভিরূপ আর লালু ঘুমিয়ে নিক, আমি আর তুমি জেগে থাকি। তারপর আমরা যখন ঘুমোতে যাব তখন ওরা উঠে পড়লেই হবে। সেটাই ঠিক হলো। লালু আর অভিরূপ একপাশে শুয়ে পড়ল। তার আগে টর্চ বার করে চারপাশটা ওরা দেখে নিয়েছিল। শক্ত পাথুরে জমি, উপরের দিকে কিছু গাছপালা দেখা যায়, তবে সেটা অনেকটা দূরে। ওরা দুজনে শুয়ে পড়তেই অজয় আরও বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপরে রিও বলল, এমন কিছু হতে পারে আন্দাজ করেই আমি কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করেছিলাম। কিন্তু অজয়, দ্বীপের কাছে আসার পরে আমার এবার সত্যি সত্যি মনে হচ্ছে যেভাবে সবটা ভেবেছি সেভাবে নাও হতে পারে। সত্যি কোনো বিপদ যদি হয়। চিন্তা নেই, বিপদ হলে আমরা চারজন মিলে একসাথে সেই বিপদের মোকাবিলা করব। তাছাড়া যে কাজে তুমি এসেছো সে কাজটা গোটা মানব জাতির জন্য। ক্যান্সারের ওষুধ যদি একবার বাইরে আসে তাহলে কত উপকার হবে তুমি বলো তো। আর সেই কাজের জন্য তুমি এখানে এসেছো। তোমায় বিপদ থেকে আমরা রক্ষা করব। রিও বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর নিজের মেডিকেল কলেজের কথা, নিজের পরিবারের কথা, এই সমস্ত বলতে বলতেই সেদিন অনেকটা সময় কেটে গেল। প্রায় শেষ রাতের দিকে অজয় ঘুমোতে গেলে অভিরূপ আর লালু উঠে জেগে রইল। রাতের বেলাতেই মনে হয় জামা কাপড় শুকিয়ে যাবে। কি বলো অভিরূপদা? আমি কিন্তু অন্য কথা ভাবছি। যে জিম বারবোয়াদের ধরার জন্য আমরা এখানে এসেছি তারা তো এত সহজে ধরা দেবে না।
আর তাছাড়া যেখানে এমন বিষাক্ত অদ্ভুত সরীসৃপ থাকে সেখানে নিশ্চয়ই আরো অন্য কিছুও থাকবে। একটা কথা ভেবে দেখিস, এই দ্বীপে কিন্তু সহজে লোকজন আসে না। জাহাজ থেকে এখানে আসতে আমাদের ঘন্টাখানেক মতো সময় লেগেছে যদিও। তার মানে এই দ্বীপের কথা অনেকেই জানে। তাহলে অনেকেই যখন এই দ্বীপের কথা জানে, তখন জিম বারবুয়াদের কথা অনেকে জানে না কেন? যত দিন যাচ্ছে তত কিন্তু তোমার মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। সব কিছুতেই সন্দেহ করতে শুরু করেছো। বিভিন্ন সাগর মহাসাগরে অনেক দ্বীপ ছড়িয়ে থাকে, সে কথা তো তুমি জানোই। সেই সব জায়গায় যাওয়া তো সহজ কাজ নয়। তাছাড়া হতে পারে অন্য কোনো কারণে এই দ্বীপটাকে লোকেরা এড়িয়ে চলে। আর তাই এখানে যে জিম বারবুয়া আছে সে কথাটা এখনও জানা যায়নি। আর যদি কেউ এখানে না আসতো তাহলে ছবিটা কোথা থেকে আসতো? কেউ তো এখানে এসেছিল, হতে পারে জিম বারোয়াকে দেখেছে, অথচ তাকে কাজে লাগাবার কথাটা কেউ বুঝতে পারেনি। তাছাড়া কে ভাববে বলো তো, এমন একটা সরীসৃপের শরীর থেকে এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটা... ঠিক তখনই একটা শব্দ শুনে অভিরূপ হাত তুলে থামিয়ে দিল লালুকে। ওরা বসে থাকা জায়গাটা থেকে খানিকটা সরে এসেছিল। ওখানেই শুয়ে রয়েছে ওরা দুজন। ওরা যেদিকে হেঁটে এসেছে সেটা দ্বীপের পার ধরে অন্য পাশ। এদিকে জঙ্গল বেশ খানিকটা দূরে হলেও পথ উঁচু নয়, সমতল। একটা পথ চলে গেছে জঙ্গলের অন্য প্রান্তে। ওরা বুঝতে পারছিল ওরা যেখানে নেমেছে সেটা হলো দ্বীপের এমন একটা জায়গা যেখান থেকে দুদিকে যাওয়া যায়। একটা শব্দ হলো মনে হলো না? শব্দটা কিসের বলতো? আমি শুনতে পেলাম শব্দটা, কেমন যেন শক্ত কিছু কোথাও ছুড়ে দিয়েছে। আচ্ছা, রিও আমাদের মিথ্যে কথা বলছে না তো? মানে হতেও তো পারে যে রিও আমাদের মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে এবং তারপরে আমরা গিয়ে দেখব যে সেখানে জিম বারবোয়া বলে আসলে কিছুই নেই, অন্য কিছু একটা আছে। একজনকে এত সহজে বিশ্বাস করাটা কি আমাদের ঠিক হয়েছে? কথাটা তুমি মিথ্যা বলনি, কিন্তু দেখাই যাক না। তাছাড়া রিও একা, আমরা তিনজন। যদি তার আমাদের ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলেও তো তা এত সহজে সে পারবে না। পরদিন সকালে ওরা হাঁটতে হাঁটতে দ্বীপের পাড় ছেড়ে ভেতরের দিকে ঢুকল। দ্বীপের পাড়ের দিকের শক্ত জমি পেরিয়ে ভেতরের দিকে এগিয়ে আসতেই বেশ কিছু অদ্ভুত গাছ চোখে পড়ল। সেই গাছের কয়েকটা নাম অবশ্যই ওদের বলল রিও, তবে সে নাম মনে রাখার মতো নয়। উচ্চারণ করতেই বড় বিব্রত হতে হয়। তবে জঙ্গলটা অনেক বড়। যতই ভেতরের দিকে ঢুকতে লাগলো ততই চারপাশটা কেমন যেন সবুজ হয়ে আসছে। ওরা বুঝলো বাইরের দিকে শক্ত পাথরের জমি থাকলেও ভেতরের দিকে মাটি রয়েছে। আর শুধু মাটি নয়, ছোট ছোট ঝোপ জঙ্গল মতো জায়গা রয়েছে। বড় বড় গাছ, এমনকি বেশ কিছু লতা গাছ এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। ক্রমে জঙ্গলটা এত গভীর হয়ে গেল যে সূর্যের আলো তখন আর ওদের গায়ে এসে পৌঁছয় না। একটু একটু সাবধানে থাকবে তোমরা। জিম বারবোয়ার বাসা কোথায় আছে সে কথা আমরা জানি না। এই গোটা দ্বীপের মধ্যে কোথায় সে প্রাণী পাওয়া যায় তাও আমি জানি না, তাই ওদের খুঁজে বার করতে হবে। সবচেয়ে বড় সমস্যাটা হলো ওরা সংখ্যায় কিন্তু খুব বেশি নেই। তার মানে এই গোটা অঞ্চল জুড়ে আমাদের হাতে গোনা কয়েকটা জিম বারোয়াকে খুঁজতে হবে। তাহলে তো এমনভাবে খুঁজে লাভ নেই। আমার মনে হয় তাহলে আমাদের চারজনকে চারদিকে যাওয়া দরকার। আমি এটাই বলতে চাইছিলাম, কিন্তু আমরা চারজন চারদিকে গিয়েও যদি কোনোভাবে হারিয়ে যাই তখন? দ্বীপটা বড়, এই দ্বীপে একবার হারিয়ে গেলে তখন কিন্তু খুঁজে পাওয়াটা সমস্যার হবে। সবার কাছে কম্পাস আছে, তাই সেই কম্পাস দেখে আমরা দিক ঠিক করতে পারবো। প্রথমে আমরা সবাই জঙ্গলের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ি। তারপর সূর্য যখন পশ্চিমে হেলতে শুরু করবে তখন আমরা হাঁটতে শুরু করব উত্তরের দিকে। উত্তরের সমুদ্রের দিকটায় আমরা গিয়ে পৌঁছব। একদম সোজাসুজি উত্তরের দিকেই আমরা যাব। আর যদি সেই দিকে গিয়ে আমরা কাউকে দেখতে না পাই তখন আমরা উত্তর থেকে হাঁটতে শুরু করব দ্বীপের পার বরাবর। তাহলে নিশ্চয়ই দেখা যাবে। দ্বীপ যত বড়ই হোক না কেন, পার বরাবর উত্তরে আমরা যদি প্রত্যেকে ডান দিকে হাঁটি তাহলে নিশ্চয়ই দেখা পাবো সমুদ্রের চট্টার। এইভাবে মোটামুটি একটা পরিকল্পনা করে ওরা চারজন ছড়িয়ে পড়ল চারদিকে। জিম বারবোয়ার দেখা পেলেই তো হবে না, তারপর জিম বারবোয়াকে অতি সন্তর্পণে ধরতে হবে। তাই সকলেই খুব সাবধানে এদিক ওদিক খুঁজে বেড়াতে লাগলো অদ্ভুত প্রাণীটিকে। কিন্তু জিম বারবোয়ার কোনো খোঁজ মিলল না।
তার বদলে ওরা চারজনে অদ্ভুত কিছু বিপদের সম্মুখীন হলো। অজয় হেঁটে চলেছিল সোজা পশ্চিম দিক বরাবর। অনেকটা হেঁটে আসার পর প্রায় ঘন্টাখানেক পরে সে অন্য পাশের সমুদ্রের ধারে পৌঁছে গেল। আসলে ওরা পশ্চিম দিক বরাবরই হাঁটছিল, তাই এত তাড়াতাড়ি সেই দ্বীপটা এসে পড়ল। আবার ফিরে জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল জঙ্গলের মধ্যে গাছের মধ্যে কি যেন একটা হঠাৎ নড়ে উঠেছে। অজয় সামনের দিকে এগিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই তার চোখে পড়ল তার পা যেখানে গিয়ে পড়েছে সেখানে পায়ে চলার পথে সবুজ জঙ্গল এবং লতা ডালপাতার মধ্যে কিছু একটা যেন আস্তে আস্তে নড়ছে। বুঝতে খুব বেশি অসুবিধে হলো না, অজয় যেখানে পা দিয়েছে সেটা আসলে একটা সাপের শরীর, আর সেই সাপের মাথাটা ঝোপের উপরের দিক থেকে আস্তে আস্তে ডালপাতা সরিয়ে এগিয়ে আসছে ওর দিকে। অন্য সময় হলে সাপটা হয়তো দ্রুত ছোবল মারত, কিন্তু লতা পাতার মধ্যে সে এমনভাবে জড়িয়েছিল যে শরীরটাকে পেছনের দিকে নিয়ে আসতে তার খানিকটা সময় লেগে গেছে। আর সেই সময়টা পেয়ে গেল অজয়। তার কোমরে গোজা ছিল একটা ছুরি। সঙ্গে সঙ্গে চট করে কোমর থেকে সে ছুরিটা বের করল, তারপর এক লাফে সরে এলো খানিকটা পেছনের দিকে। কিন্তু ল্যাজটা ছাড়া পেতেই সাপটা দ্রুত গতিতে নিজের শরীরটা এগিয়ে নিয়ে এলো সামনের দিকে, আর তারপরেই সাপটা এগিয়ে এলো অজয়ের পা লক্ষ্য করে। অজয়ের পরনের শক্ত অ্যাডভেঞ্চার পোশাক, পায়ে শক্ত চামড়ার বুট, তাছাড়া পরনের প্যান্টের তলায় আরও একটা শক্ত প্যান্ট রয়েছে, যাতে ওপর থেকে কোনো কিছু সহজে তার পায়ে আঘাত করতে না পারে। জামার ক্ষেত্রেও তাই, হাতে শক্ত চামড়ার গ্লাভস, মাথায় টুপি, শুধু মুখটা বাদে বাকি সমস্ত কিছুই বেশ ভালোভাবে ঢাকা। সাপটা এগিয়ে এসে তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। সাপটার মুখটা বেশ বড়, এবং সেই মুখের ভেতরে উপরে এবং নিচে সুচালো দাঁতগুলো যেন ছিটকে এলো অজয়ের পায়ের দিকে। অজয় মুহূর্তের জন্য সরে গিয়েছিল, তাই সাপটার ছোবল এসে পড়ল তার প্যান্টের উপর, কিন্তু অজয়ের পায়ে লাগলো না। সে আরও কয়েক হাত পিছিয়ে আসতেই সাপটা ছিটকে গেল খানিকটা। সর্বনাশ! এত ভালো করে দেখে দেখে পা ফেলেছিলাম, তারপরও এমন একটা ব্যাপার ঘটে গেল। এখন এই সাপটা যে সহজে আমায় ছাড়বে না সেটা তো বোঝাই যাচ্ছে। অজয় একপাশে সরতে লাগলো, কিন্তু ঝোপ জঙ্গল লতা গাছের মধ্যে দিয়ে সে সহজে এগোতে পারল না। বারবার পেছনে ফিরে দেখতে পাচ্ছে সাপটা যেন নাছর বান্দার মতো তার পিছু নিয়ে যাচ্ছে। হাতে অজয়ের ছুরিটা রয়েছে, কিন্তু একবার যদি ছুরিটা ছুঁড়ে দেয় তাহলে তো সে নিরস্ত্র হয়ে যাবে। তাছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ব্যাগের ভেতরে একটা রিভলভার আছে। তাদের বয়স এখন বেড়েছে, তাই রিভলভার রাখার মতো বয়স হয়েছে মনে করে অজয়ের বাবা তাকে একটা রিভলভার দিয়েছে, আর তার লাইসেন্সও আছে তাদের কাছে। তাছাড়া অভিরূপের কাছেও একটা রিভলভার রয়েছে, কিন্তু নেই লালুর কাছে। তবে রিওর কাছে বন্দুক আছে কিনা সে কথা ওরা জানে না। ব্যাগের ভেতরে বন্দুক রয়েছে, সেটাকে বার করতে হবে, সে কথা একবারও অজয়ের মনে হয় না। কিন্তু সাপটা যেভাবে নাছরবান্দার মতো ওদের পিছু নিয়ে আসছিল, তাতে অজয় রিভলভারটা বার করার জন্য পেছনের দিকে হাত দিল, আর তখনই একটা গাছের গায়ে হোঁচট খেয়ে গিয়ে পড়ল মাটিতে। কোমরের ছুরিটা তার হাতে ছিল, সেটাও ছিটকে গেল একপাশে। সাপটা থমকে গিয়েছিল মুহূর্তের জন্য, তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। ওর থেকে সাপটা কম করে হলেও 3 হাত লম্বা, আর গায়ের রংটা যেন জঙ্গলের মতো সবুজ। লালু কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছিল। প্রথমত জাহাজ থেকে নেমে এমন ঝড়ের মধ্যে পড়ে ওরা বেঁচে এই দ্বীপে এসে পৌঁছতে পেরেছিল। তারপর জিম্বাবুয়াকে যদি সে একা খুঁজে বার করতে পারে তাহলে সমস্ত ক্রেডিটটাই তার নামে যাবে। কিন্তু তার সাথে একটা চিন্তা বারবার তার মাথায় আসছিল, এই জিম্বাবুয়ার বদলে যদি অন্য কিছু চোখে পড়ে, আর যদি এই জিম্বাবুয়ার সরীসৃপের মতোই হিংসাত্মক হয়, তখন তার কোমরে ছুরি আছে বটে, তবে ছুরি দিয়ে সবকিছুর সঙ্গে তো লড়াই করা যায় না, সে কথা লালু জানে। বারবার সে একটা রিভলভার চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে রিভলভার দিতে চায়নি। বলেছে এর পরের বার যখন আসবে তখন অবশ্যই তাকে একটা রিভলভার দেওয়া হবে। আসলে লালু অজয় আর অভিরূপের থেকে এখনও অনেকটা ছোট, সেই কারণেই তার সঙ্গে এমন পার্সিয়ালিটি। ব্যাপারগুলো যত মনে পড়ছিল ততই লালুর যেন মনে মনে রাগ হচ্ছিল। আমায় একটা রিভলভার দিলে কি এমন হতো শুনি? যদি এখন জঙ্গলের মধ্যে কোনো কিছু আমার সামনে আসে তখন আমি তো বিপদে পড়ব।
রিভলভারটা থাকলে বিপদ থেকে চট করে বেরোনো যায়, তাই নয় কি? লালুর মুখের কথাটা শেষ হয়নি, ঠিক তখনই একটা হ্যাঁচকা টানে তার ভয় লাগলো। সে নিচের দিকে তাকিয়ে দেখলো একটা ডাল যেন তার পায়ে খানিকটা জড়িয়ে গেছে, আর তাতেই সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেছে। হোঁচট খেয়ে নিচের দিকে পড়তে গিয়েও সে নিজেকে কেমন যেন সামলে নিল, আর ঠিক তখনই দেখতে পেল সে এক্ষুনি যেখানে পড়তে যাচ্ছিল সেটা একটা বড় গর্ত। লতায় যদি তার পা না আটকাতো তাহলে সে নিচেই পড়ে যেত, কিন্তু এই হোঁচট খাওয়ার জন্য তার পিঠের কাছে বেঁধে রাখা ব্যাগটা তার মাথার কাছে এসে ধাক্কা দিল, আর শরীরটা প্রায় মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে গেল সেই গর্তের দিকে। দ্বীপের মধ্যে এমন একটা গর্ত যে কোথা থেকে এলো সেটা এখন ভাবার সময় নেই। লালু কোনো রকমে একপাশে সেই গাছটাকে জাপটে ধরল, তারপরে বুঝতে পারল ওটা আসলে গাছ নয়, কোনো গাছের সঙ্গে জড়িয়ে থাকা লতানে একটা কাণ্ডের মতো, আর লালুর হাতের টানে সেটা আস্তে আস্তে সরে আসছে, আস্তে আস্তে উল্টে যাচ্ছে সেই গর্তের ভেতরে। লালু একটা চিৎকার করে উঠল, দাদা, অভিরূপ দা, রিও, তোমরা কোথায় আছো? বাঁচাও আমায়! চিৎকারটা অভিরূপ শুনতে পেয়েছিল, আর শুনতে পেয়েই পেছনের দিকে ঘুরেছিল, কিন্তু কোন দিক থেকে চিৎকারটা এসেছে সেটা তো ভালোভাবে বোঝা যায় না। একেতে জঙ্গলের মধ্যে চিৎকার একদিক থেকে এলে মনে হয় যেন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। এমন একটা অদ্ভুত আশঙ্কায় অভিরূপের বুকের ভেতরটা হিম হয়ে গেল। ছেলেটা যত বড় হচ্ছে তত যেন বেশি দুরন্ত হয়ে যাচ্ছে। আবার যে কি করলো, কোন বিপদে যে পড়েছে, এখন কি করি, কোন দিকে যাব? সামনে গিয়ে জিম বারবুয়াদের খুঁজবো নাকি নাকি পেছনে গিয়ে লালুকে খুঁজবো? একবার চিৎকার করে মনে হলো গলাটা থেমে গেল। ওর কি কোনো বিপদ হলো? কথাগুলো বলতে বলতে এদিক ওদিক তাকাতে তাকাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল অভিরূপ, আর ঠিক তখনই একটা বড় গাছের সঙ্গে ধাক্কা খেল। ধাক্কাটা খেতেই গাছের মাথাটা নড়বড় করে নড়ে উঠতেই একটা অদ্ভুত ধরনের পোকা যেন বেরিয়ে এলো অভিরূপের দিকে। তারপর অভিরূপ সেদিকে তাকিয়ে দেখল একটা নয়, তার পেছনে আরও কয়েকটা পোকা ছুটে আসছে। ছোটবেলায় মৌমাছির বাসা ভেঙে মৌমাছির তারা অনেকবার খেয়েছে, কিন্তু এই অজানা দ্বীপে জিম বারবোয়ার খোঁজে এসে এমন নীল পোকার তারা যে খেতে হবে সেটা অভিরূপ কখনো ভাবতে পারেনি। এইগুলো আবার কি? ছুরি, বন্দুক কোনো কিছুই তো কাজে লাগবে না। আমার কাছে আগুনের ব্যবস্থা এখন নেই, সমস্ত কিছু ব্যাগে রয়েছে, বারবার করে আগুন জ্বালাতে সময় লাগবে। তার চেয়ে বরং পালাই। অভিরূপ ছুটে চলেছে আর চিৎকার করে লালু আর রিওকে ডাকছে, মাঝে মাঝে অজয়কেও ডাকছে, কিন্তু সেই নীল পোকাগুলো কিছুতেই তার পিছু ছাড়ছে না। অভিরূপ চরচর করে দৌড়ে এগোতে লাগলো পূর্ব দিক বরাবর। পশ্চিমে অজয়, পূর্বে অভিরূপ, উত্তরে লালু, শুধু দক্ষিণের দিকে গিয়েছিল রিও। আমাদের হাতে রয়েছে 10 দিন, যা করতে হবে 10 দিনের মধ্যেই করতে হবে। আজকের মধ্যে 4-5টা ঘুরে সবাই মিলে দেখে নিয়ে তারপরে সবাই একসাথে একটা দিক ঠিক করে ঘুরতে শুরু করব। যা করার 10 দিনের মধ্যেই করতে হবে। তারপরে আবার নৌকোটাকে নিয়ে আমাদের রওনা হতে হবে। রিও মনে মনে হিসেব করে নিচ্ছিল সমস্ত কিছু। 2 দিন ওরা জিম বারবোয়া কোথায় থাকে তার খোঁজে লাগাতে পারে, তারপরের 4টে দিনের মধ্যে ওদের সমস্ত কাজ করতে হবে। তারপরের 2 দিন ওরা এখানেই বিশ্রাম নেবে, এবং 9 দিন আর 10 দিনের মধ্যে এখান থেকে ওই 1 ঘন্টার পথ যাওয়ার কথা ভাববে, কারণ জলের মধ্যে তো ওরা থাকতে পারবে না, জাহাজ দেখলেই বেরোবে। জাহাজের লোকেদের সঙ্গে তেমনভাবেই কথা হয়েছিল। রিও একটা চিৎকার শুনেছিল, তবে কে চিৎকার করছে, কি বলছে, কোনো কিছুই ভালোভাবে বুঝে উঠতে পারেনি। সে অনেকটা দূরে চলে গিয়েছিল। আসলে দ্বীপের পূর্ব পশ্চিম যতটা কাছে, উত্তর দক্ষিণ ততটা নয়। সেই দ্বীপটা আরও বেশি চওড়া। তাই অজয় অনেকটা দূরে চলে আসে আর কোনো কিছু বুঝতে পারে না। একটা গাছের তলা দিয়ে যাচ্ছে রিও, দেখতে পেল গাছটা বেশ পুরনো, আর শুধু তাই নয়, সেই গাছের গায়ে অদ্ভুত ছোট ছোট গর্ত। গর্তটা দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল রিও। তার ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট লম্বা লাঠির মতো সাদা যন্ত্র বের করে আনলো। সেই যন্ত্রের কাজ কি তা রিও নিজেও ভালোভাবে এখনো বুঝে উঠতে পারেন, তবে সেটা গাছের গায়ে রাখলে তার কাছাকাছি কোনো জীবন্ত প্রাণী থাকলে বোঝা যেত। গাছের গায়ে সেটাকে লাগিয়ে রাখতেই কিন্তু বুঝতে পারলো এখানে কিছু একটা আছে, কিন্তু গাছের ওই ছোট ছোট গর্তের ভেতর দিয়ে সে কি করে দেখবে? টর্চের আলো জ্বালিয়ে
ভেতরের দিকে ফেলল। কোথাও কিছুই দেখা গেল না। তারপরেই বুঝতে পারল শুধু এই গাছটা নয়, আশেপাশে বেশ কয়েকটা গাছের কাছে এমন রয়েছে। হতে পারে এখানেই কিছু আছে, কিন্তু বাকি জায়গাটা আমার দেখা দরকার। বাকি জায়গাটাও ঘুরে ঘুরে দেখে সে। জায়গাটা আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। আস্তে আস্তে উপরে উঠে পেছনে তাকিয়ে রিও দেখতে পেল জায়গাটা একটু নিচের দিকে, আর সেই জায়গাতেই একটু আগে গাছের গায়ে সেই গর্তগুলো সে দেখতে পেয়ে উপরের দিকে উঠে এসেছে। ঠিক তখনই নিচের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল রিও। পাখির ডাক যেমন হয় অনেকটা তেমন, কিন্তু তার চাইতে তীব্র, তার চেয়ে যেন তীক্ষ্ণ। একসাথে যেন অনেকগুলো পাখি অদ্ভুত একটা স্বরে চি চি করে ডেকে চলেছে। রিও অনেকক্ষণ দাঁড়িয়ে সেটা শুনল, তারপর এগিয়ে গেল সামনের দিকে। দক্ষিণের দিকে অনেকটা এগিয়ে আরও ঘণ্টাখানেক পরে এসে দক্ষিণে একদম সমুদ্রের প্রান্তের দিকে পৌঁছল। আর তারপরেই তার মনে পড়ে গেল একটা কথা। বিজ্ঞানী যখন তার সঙ্গে ওই জিম বারবোয়ার ব্যাপারে কথা বলেছিল, তখন জানিয়েছিল জিম বারবোয়ার ডাক অনেকটা পাখির ডাকের মতো বলে মনে হয়। তবে জিম বারবোয়া সচরাচর ডাকে না। তার মানে এই জায়গাতেই সেই জিম বারবোয়া রয়েছে, এবং ওই গাছের ফুটোগুলোর ভেতরেই তাদের বাস। তাদের আমি ধরবো কি করে? হ্যাঁ, এখন আমি উত্তরের দিকে হাঁটতে শুরু করি। বরং উত্তরের দিকে গিয়ে সবার সঙ্গে দেখা করি, তারপর এই ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। রিও দ্বীপটাকে প্রদক্ষিণ করে উত্তরের দিকে হাঁটতে শুরু করলো। তবে বুঝতে পারল সন্ধে হওয়ার আগে সে উত্তরের প্রান্তে পৌঁছতে পারবে না। অজয় বন্দুক বার করেই ফেলেছিল। মাটির উপর পড়ে থাকা অবস্থায় যখন সাপটা ছিটকে এলো তার দিকে, তখন সে গড়িয়ে যায় একপাশে, আর তাতেই হাতের কাছটা ছড়ে যায়। এমনকি গাছের একটা ডাল লেগে হাতের এক পাশ থেকে রক্ত বেরিয়ে আসে। তবুও কোনো রকমে উঠে বসে ব্যাগ থেকে রিভলভার বার করে সাপটার দিকে এগিয়ে ধরল। যদি সাপটা এগিয়ে আসে তাহলে সে গুলি চালাবে, কিন্তু সাপটাকে গুলি করতে হলো না। তার আগেই আকাশের দিকে রিভলভার তুলে একটা গুলি করতেই সাপটা ছিটকে চলে গেল একপাশে। অজয় আর দেরি করল না, সামনের দিকে এগোতে লাগলো। এগোতে এগোতে উত্তরের দিকের সমুদ্রের এক প্রান্তে গিয়ে পড়ল। এই অবস্থায় জলের মধ্যে হাঁটাহাঁটি করা ঠিক হবে না। অভিরূপ নীল পোকাগুলোকে চট করে সরাতে পারছিল না। আসলে জঙ্গলের মধ্যে যতই ছুটে যায়, নীল পোকাগুলো ততই তার পেছনে পেছনে এগিয়ে আসে। একসময় অভিরূপ দেখতে পেল জঙ্গল পেরিয়ে এসে সমুদ্র একদম কাছে এসে পড়েছে। নীল পোকাগুলো তার পিছু পিছু ছুটে আসছে। তার মধ্যে একটা পোকা তার ঘাড়ের কাছে এক মুহূর্তের জন্য এসে বসেছিল, আর তাতেই ঠিক মৌমাছির মতো যেন একটা হুল ফুটিয়ে দিল তার ঘাড়ের কাছে। হাতের একটা ধাক্কায় নীল পোকাটাকে মেরে ফেলতেই দুই আঙুলের মাঝে কেমন একটা আঠা আঠা ভাব এসে লাগলো। ছি ছি, এটা আবার কি? এখানে যদি এমন বিষাক্ত পোকা থাকে, তাহলে ওই জিম বারবোয়া কেমন হবে? জলের কাছে এগিয়ে আসতেই অভিরূপের মাথায় একটা বুদ্ধি এলো। সে এগিয়ে গিয়ে পাড় বরাবর নিচের দিকে নেমে গেল। নীল পোকাও তখন তার পেছনে। তারপর সমুদ্রের জলে একটা ঝাঁপ দিয়ে ডুব দিয়ে রইল বেশ কিছুক্ষণ। মনে মনে ভাবল, আশা করি এইবার নীল পোকাগুলো আর আমার পিছু নিতে পারবে না। অভিরূপের মনে হলো নীল পোকাগুলো বেশ কিছুক্ষণ জলের ওপর ঘোরাঘুরি করে ফিরে গেল। আস্তে আস্তে মাথাটা তুলল অভিরূপ। জলের উপর ঠান্ডায় সে থরথর করে কাঁপছে। তারপরেই আস্তে আস্তে উঠে এলো জল থেকে। তারপর মনে মনে বলল, অনেক হয়েছে, আমি এবার উত্তর দিকে যাই। অভিরূপও উত্তরের দিকে হাঁটতে লাগলো। ক্রমে ক্রমে তিনজনেই উত্তরের দিকে এসে পৌঁছল। ততক্ষণে সন্ধে পেরিয়ে গেছে, কিন্তু তিনজন এসে পৌঁছানোর পরেও লালুকে আসতে না দেখে অজয় বলল, কিন্তু লালু কোথায়? লালুর তো এখানে আসার কথা ছিল। জঙ্গলের মধ্যে আমি বোধহয় একবার লালুর চিৎকার শুনেছিলাম। চিৎকার বোধহয় আমিও জানো তো একটা শুনেছিলাম, কিন্তু আমাদের তো তাহলে ভেতরে ঢোকা দরকার। লালু তো গেছিল পশ্চিমের দিকে। আমরা পশ্চিমের দিকটায় যাই প্রথমে, তারপর সেখান থেকেই জঙ্গলের ভেতরে ঢুকে দেখা যাবে। রাতের বেলা জঙ্গলের ভেতরে ঢোকা ঠিক হবে না। লালুর কিছু হবে না, সে নিজেকে রক্ষা করতে জানে। আমাদের রাতটা এখানেই থাকতে হবে। কাল সকালে আমরা আবার ভেতরে ঢুকবো। আর এই জিম বারবোয়ার ব্যাপারে কি কিছু জানতে পেরেছ? কেউ কিছুই বলতে পারল না। শুধু রিও বলল, দক্ষিণের পথে ঢালু একটা জায়গা আছে, সেখানে বেশ কিছু গাছের গায়ে অদ্ভুত কিছু গোল গোল গর্ত রয়েছে।
আমার যতদূর মনে হচ্ছে সেই গাছের গায়ে ওই জিম বারবোয়া থাকতে পারে। তাছাড়া ওই ঢালু জায়গাটার আশেপাশে বেশ বড় বড় কিছু পাথর রয়েছে, এমনকি ছবিতে যেমন পাথর আছে ঠিক তেমন। কাল সকালে আমরা প্রথমে লালুকে খুঁজে বার করব, তারপর ওইখানে গিয়ে জিম বারবোয়ার ধরার পরিকল্পনা করব। সেটাই ঠিক হলো। ওরা অপেক্ষা করতে লাগলো পরদিন সকাল হওয়ার জন্য। পরের দিন সকালে ওরা পশ্চিম দিকে রওনা হয়ে প্রথমে গিয়ে পৌঁছলো যেখানে লালু রয়েছে সেখানে। লালু ঠিক আগের মতোই সেই লতানে গাছের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছে। আসলে লালু বুঝতে পারছিল সে যতই টানার চেষ্টা করবে ততই লতাটা আরও আলগা হয়ে নিচের দিকে চলে আসবে। গোটা রাত নিজের পা আর হাঁটুর ওপর ভর করে মাটিতে সে একভাবেই বসেছিল। উপরের দিকে উঠে যাওয়ার মতো ক্ষমতা তার ছিল না। তাকে এমন অবস্থায় দেখে পেছন থেকে তাড়াতাড়ি ছুটে এলো অজয় ও বিরূপার রিও। ততক্ষণে লালুর মুখ থেকে আর কথা বেরোচ্ছে না। পেছন থেকে তাকে ছাড়িয়ে নিয়ে প্রায় মাটির ওপরে নিয়ে গিয়ে শোয়ালো। লালু আস্তে আস্তে বলল, তোমরা বিশ্বাস করবে না গোটা রাত আমি কিভাবে কাটিয়েছি। চিৎকার করতেও পারছি না। চিৎকার করতে গেলেই মনে হচ্ছে লতাটা পেঁচিয়ে যাচ্ছে, আর যত পেঁচিয়ে যাচ্ছে তত আমি গর্তের মধ্যে এগিয়ে যাচ্ছি। প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপর এক সময় বসে পড়লাম, কিন্তু তবু সেখান থেকে সরে আসতে পারলাম না। জায়গাটা এমন যে আমি উপরের দিকে ওঠার চেষ্টা করতে গেলেই নিচে গড়িয়ে পড়ে যাব। আমাদের মধ্যে সবচেয়ে বেশি সাহস তুমি দেখিয়েছ, কিন্তু এখন আমাদের বের হতে হবে, বুঝেছো? দক্ষিণের দিকে আমরা যাব। দক্ষিণের দিকের সেই জায়গাটা কিন্তু ওরা আর খুঁজে পেল না। প্রথম দিন যেভাবে রিও খুঁজে পেয়েছিল সেইভাবে জায়গাটা আর খুঁজে পাওয়া গেল না। দেখতে দেখতে প্রায় পঞ্চম দিনের মাথায় ওরা সেই জায়গাটা খুঁজে বার করতে পারল। জায়গাটা খুঁজে না পাওয়ার আরও একটা কারণ রয়েছে। ঢালু জায়গাটার আশেপাশের গাছ আর বন জঙ্গল একটু বেশি ঘন, আর তার মধ্যে দিয়ে যে নিচের দিকে ওইখানে একটা জায়গা আছে সেটা ধারণা করাই যায় না। ওরা জায়গাটাকে একটা জঙ্গল মতো ভেবে বারবার এড়িয়ে যাচ্ছিল। পঞ্চম দিনের মাথায় ঝোপের ভেতরে একবার উঁকি মেরে দেখেছিল লালু, আর তখনই সেই জায়গাটাকে দেখতে পেল। চারজন মিলে আস্তে আস্তে যখন নিচের দিকে নেমে গেল তখন বিকেল পেরিয়ে গেছে। তাই অজয়ের কথায় ওদের আবার সেদিন অপেক্ষা করতে হলো। 6 দিনের মাথায় সকালে ওরা নেমে গেল নিচে। সেখানে প্রত্যেকটা গাছের গায়ে গোল গোল ফুটো এবং চারপাশে অদ্ভুত কিছু লালচে রং জাতীয় কিছু পড়ে আছে। এগুলো আগে চোখে পড়েনি রিওর। সেই রং জাতীয় কিছু একটাকে তুলে নিয়ে সে বলল, হতে পারে এটা জিম বারবোয়ার খোলস। এটা যদি জিম বারবোয়ার খোলস হয় তাহলে সেই খোলসগুলো এখানে থাকার একটাই মানে হতে পারে, যে আশেপাশে সেই জিম বারবোয়ার বাসা আছে। কিন্তু রিও, তুমি বলছো তারা বিষাক্ত, তাদের মুখ থেকে বেরিয়ে আসা লালা হাতে লাগলেও বিপদ হতে পারে, তাহলে তাকে তুমি ধরবে কি করে? রিও হাত থেকে গ্লাভস বার করে নিল। তারপর গাছের গায়ে এখানে ওখানে ঘুরে ঘুরে দেখতে লাগলো। না, কোথাও কিছু দেখা যায় না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও একটাও জিম বারবোয়ার খোঁজ পাওয়া গেল না। তারপরেই অজয়ের মনে পড়ে গেল ওরা সরীসৃপ, ওরা শব্দ শুনতে পায়। আচ্ছা রিও, তুমি তো জিম বারবোয়া নিয়ে রিসার্চ করেছ, প্রাণীটা নিশ্চয়ই শব্দ শুনতে পায় বেশ ভালোভাবে। শুধু শব্দ নয়, তারা অনেক দূরের শব্দ বেশ ভালোভাবে শুনতে পায়। তার মানে সমস্যাটা হলো আমরা এখানে আসার পরেই ওরা লুকিয়ে পড়েছে, আমাদের পায়ের শব্দটা ঠিক শুনতে পেয়েছে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের কোথাও একটা চুপ করে বসে থাকতে হবে, যাতে ওরা আমাদের পায়ের শব্দ কেন কোনো শব্দ না শুনতে পায়। তাহলে ওদের ধরবো কিভাবে? অজয় একটা পরিকল্পনা করলো। সেই পরিকল্পনা মতো ওরা চারজন গাছগুলো থেকে একটু দূরে জমির উপরে চুপ করে বসে রইল। গাছের আড়ালে চুপ করে বসে থাকার জন্য ওদের দেখা যাচ্ছিল না, কেউ কোনো কথা বলছিল না। এইভাবে প্রায় 2 ঘন্টা ধরে ওরা পাথরের মতো বসে থাকার পরে সূর্যের আলোয় গাছের একটা গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো একটা টকটকে লাল মুখ। সেটা দেখে ওরা চারজনেই উত্তেজিত হয়ে পড়ল। মুখটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতেই মনে হলো একটা গিরগিটি তার 4 হাত পায়ে বাইরে বেরিয়ে আসছে। তারপর তার লম্বা লেজটা দেখা গেল। এই হলো সেই জিম বারবোয়া, কিন্তু ওকে ধরতে হবে তো। ওকে ধরার জন্য একটা ফাঁদ আমরা পেতে দিয়ে এসেছি ওই গাছের তলায়, সেই দিকটায় এগিয়ে গেলেই হবে।
ওরা চুপ করে অপেক্ষা করছে। রিও আর অজয়ের মুখে ততক্ষণে হাসি ফুটে উঠেছে। গাছের তলার দিকে একটা ছোট অদ্ভুত মতো বাক্স রয়েছে। এটাও একটা নতুন গ্যাজেট। এই জিম বারবোয়ার প্রিয় খাদ্য মাছ আর শুকনো মাছের গন্ধওয়ালা একটা কেমিক্যাল রাখা রয়েছে। তার আকর্ষণে জিম বারবোয়া এগিয়ে গিয়ে সেই বাক্সের ভেতরে ঢুকতে যাবে এবং তারপরে সে ধরা পড়বে। জিম বারবোয়া এগোতে লাগলো সেই বাক্সটার দিকে। ওরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে জিম বারবোয়ার ধরা পড়ার জন্য। জিম বারবোয়া এগোতে এগোতে সেই বাক্সটার কাছে এসে নাক দিয়ে বাতাসে কি যেন শুকলো। তারপর গোটা শরীরটাকে এক লাফে ঢুকিয়ে দিল বাক্সের ভেতর, আর সঙ্গে সঙ্গে বাক্সের উপরের দিকটা বন্ধ হয়ে গেল। ওরা চারজনে মিলে ছুটে এগিয়ে এলো জিম বারবোয়াকে ধরতে। ততক্ষণে আরেকটা অদ্ভুত দৃশ্য ওরা চোখের সামনে দেখতে পেয়েছে। আগের সেই চি চি শব্দটা বাক্সের ভেতর থেকে শুনতে পাচ্ছিল, আর তাতেই আশেপাশের গাছগুলোর গর্ত থেকে বেরিয়ে আসছে এক একটা করে সেই লালচে রঙের জিম বারবোয়া। এতগুলো জিম বারবোয়া যে এখানে রয়েছে সেটা ভাবতেও পারেনি। তাই অবাক হয়ে দেখল ওদের চারপাশে কম করে 50 থেকে 70টা অদ্ভুত লালচে রঙের সরীসৃপ দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য, এতগুলো সরীসৃপ এখানে থাকতে পারে না। এতগুলো জিম বারবোয়া বেঁচে রয়েছে, সে কথা তো আমি জানতাম না। হয়তো যে খবরটা দিয়েছে সে ভালোভাবে খবরটা দিতে পারেনি, কিন্তু এখন আমাদের এখান থেকে বেঁচে ফিরতে হবে। তোমার কাজ ছিল এখানে কেমিক্যালটা নেওয়া, কিন্তু কেমিক্যাল তুমি নিতে পারবে বলে মনে হয় না। আমায় কাজটা করতেই হবে। তার জন্য যা করার আমি করব। ওদের চোখের সামনে ওদের তিনজনকে অবাক করে দিয়ে রিও ছুটতে লাগলো সামনের দিকে। তার সঙ্গে সঙ্গে গাছের গা থেকে একটা একটা করে নিচের দিকে নেমে এলো জিম বারবোয়া। তারা ছুটে গেল রিওকে লক্ষ্য করে। একটা ব্যাপার ওরা বুঝতে পেরেছিল, এই জিম বারবোয়ার ডাকেই বাকিরা বাইরে বেরিয়ে এসেছে এবং এখন রিওকে লক্ষ্য করে ওরা এগিয়ে যাচ্ছে। তাদের মুখের বিষাক্ত লালা যদি ওর গায়ে লাগে তাহলে কি হবে সেটা তারা জানে না। রিও ছুটছে আর জিম বারবোয়ার দল ছুটে আসছে সেই বাক্সটাকে লক্ষ্য করে। অজয়, অভিরূপ ও লালু তিনজন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। তারা কি করবে বোঝা যাচ্ছে না। এমন সময় অজয় পকেট থেকে রিভলভার বার করলো। তার দেখা দেখি অভিরূপ তার রিভলভার বার করে ছুটে এলো পেছনে। তারপর জিম বারবোয়ার দল যেখানে রয়েছে সেই জায়গা লক্ষ্য করে পরপর দুজনে দুটো গুলি চালালো, আর সেই শব্দে জিম বারবোয়ার দলটা কেমন যেন ছত্রভঙ্গ হয়ে গেল। ঠিক সেই সুযোগে রিও এক লাফে বাক্সটা তুলে নিল। তারপর চারজনে মিলে ছুটতে লাগলো যেদিক থেকে ওরা এসেছে সেই দিক লক্ষ্য করে। পেছনে সেই লাল সরীসৃপের দল ওদের পিছু পিছু এগিয়ে আসছে। ওরা যত দ্রুত সম্ভব চলছিল, কিন্তু সরীসৃপের সঙ্গে ছুটে পারা যায় না। পিছনের দিক থেকে একটা জিম বারবোয়া ছুটে এলো লালুকে লক্ষ্য করে। তার আগেই অভিরূপ তুলে নিল তাকে। অজয় গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু রিও বারণ করলো, গুলি চালিও না, আমরা ঠিক পৌঁছে যাব। তাছাড়া আমাদের জামা বেশ মোটা, শুধু খেয়াল রেখো আমাদের গলা থেকে উপরের কোনো অংশে যেন ওরা পৌঁছতে না পারে, তাহলেই হবে। কিন্তু জিম বারবোয়া ওদের অবাক করলো। সেই ঢালু জায়গাটা ছাড়া ওরা কিন্তু আর ওপরে এলো না। বাক্সে থাকা জিম বারবোয়াকে নিয়ে ওরা চলে এলো একেবারে সমুদ্রের প্রান্তে। এইবার তুমি কি করবে? রিও মুখে কিছু বলল না। তার ব্যাগ থেকে বার করে আনলো সিরিঞ্জ এবং আরও কয়েকটা মেডিকেল যন্ত্রপাতি। তারপর সে বাক্সের গায়ের একটা ছোট্ট ছিদ্র দিয়ে কি একটা গ্যাসের মতো প্রবেশ করিয়ে দিতেই লাল রঙের সেই সরীসৃপটা যেন জ্ঞান হারিয়ে ফেলল বাক্সের ভেতর। তারপর তাকে বার করে তার শরীরের একটা নির্দিষ্ট অংশ থেকে খানিকটা লিকুইড বার করে নিল। তারপর জিম বারবোয়াকে জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে ওরা চলে গেল। ব্যাস, আমাদের কাজ শেষ। যেখান থেকে এই লিকুইড নিলাম সেটা আসলে জিম বারবোয়ার শরীরের একটা গ্রন্থি। আমাদের মানুষের যেমন চর্বি জমা হয়, তেমন ওদের শরীরের ওই গ্রন্থিতে জমা হয় লালা রস। ওদের শরীরের লালা আস্তে আস্তে জমতে জমতে একটা অদ্ভুত কেমিক্যালে পরিণত হয়। সেই কেমিক্যালটাই আমাদের কাজে লাগবে। এখন মাত্র 4 দিন হয়েছে, তাহলে বাকি 4 দিন আমরা কি করব? প্রথমে নৌকোটাকে ভালো করে আমাদের খুঁজে সেটাকে ঠিকঠাক করা দরকার, কারণ আমাদের এখান থেকে জাহাজ পর্যন্ত যেতে হবে। তারপর বাকি 2 দিন আমরা এই দ্বীপের আশেপাশে ঘুরে বেড়াবো। 9ম দিন থেকে আমরা অপেক্ষা করব জাহাজের জন্য,
এবং জাহাজ দেখলেই আমরা সেদিকে রওনা হব। তবে ওদের সঙ্গে আমার কথা বলাই আছে, ওরা এই দ্বীপের দিকটা ঘেঁষেই যাবে। হো, মানে তোমার মিশন সাকসেসফুল। আর আমাদেরও এইবারে এমনি এমনি বেরিয়ে পড়ার পরে এমন একটা অ্যাডভেঞ্চার সাকসেসফুল। সত্যি জিম বারবোয়া বলে যে এমন একটা অদ্ভুত সরীসৃপ এই পৃথিবীতে আছে, সে কথা আমি জানতামই না। শুধু স্থলভাগেই এমন অনেক কিছু আছে যার কথা আমরা জানা তো দূরের কথা, ভাবতেও পারবো না। তারপর রয়েছে এই অসীম সমুদ্র। সমুদ্রের নিচের কথা আমরা বলতে গেলে কিছুই প্রায় জানি না। বুঝলে বুঝলে বন্ধু? সাথে সাথেই সমুদ্রের দিকে তাকালো সকলে। দক্ষিণ আটলান্টিক মহাসাগর যেন ওদের দিকে তাকিয়ে ওদের অভ্যর্থনা জানাচ্ছিল, এমনটাই মনে হলো ওদের। আলো যখন কমে আসতে শুরু করেছে, ওরা দ্বীপের একদিকের অংশে এগোতে লাগলো রাত্রি যাপনের জন্য। এখন প্রায় 3টে দিন ওদের এখানেই অপেক্ষা করতে হবে জাহাজ আসার জন্য। তবে আর্জেন্টিনা যাওয়ার পথে এই জিম বারবোয়ার দ্বীপের অভিযানটা ওদের কাছে একটা প্লাস পয়েন্ট ধরা যেতে পারে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প রক্তচোষার দ্বীপে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।